বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে যে গল্পটা নিয়ে আসলাম সেটা আমার এক ভক্ত পাঠিয়েছে। গোপনীয়তা রক্ষায় আমি তার নাম প্রকাশ করলাম না, অন্য নাম ব্যবহার করব। তাহলে শুরু করি। তার আগে আমার নামটাও জেনে নাও। আমার নাম সীমা আক্তার। আমার চ্যানেলটাও সীমা আক্তার নামে। জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। ভয় নেই, সাবস্ক্রাইব করলে কেউ জানবে না, সম্পূর্ণ গোপন থাকবে। এক পর্যায়ে আমি বলে বসলাম, আরে না, ভয়ের কিছু নাই। তখন আমরা একটা প্ল্যান করলাম। যখন আমার স্বামী আসবে তখন আমাদেরকেই দেখাবো কিভাবে ওই সব করে। তখন কামিনী বলল, কি বল ভাবি, আমার ভাইকে আমি কিভাবে দেখব? আমি বললাম, তাতে কি হয়েছে, তুই তো আর শুতে যাবি না, শুধু দেখিবি। কামিনী বলল, ভাবি তুমিও না একটা বাজে, কি বলে সব। আর শরম পেতে হবে না। পরে যখন দেখবি তখন আবার বলবি, ভাবি আমাকে একটা ব্যবস্থা করে দাও, আমি আর পারছি না। 2 দিন পার হয়ে গেল। আজকে আমার স্বামী বাড়ি আসবে। তাই দিনের বেলা কামিনীর আর আমাদের রুমের মাঝখানের বেড়ায় একটা বড় ফুটো করেছি। এমনভাবে করেছি যাতে আমার স্বামী দেখতে না পায়। সন্ধ্যার কিছুটা আগে আমার স্বামী বাড়ি আসলো। অনেক কিছু নিয়ে এসেছে। স্যালারি পেয়েছে আজ। বরাবরের মতো রাতে খাওয়া সেরে আমরা চলে এলাম আমাদের ঘরে। কামিনী তার রুমে, আমরা কিছুক্ষণ গল্প করলাম। তার কেজের ব্যাপারে এই কয়দিন কিভাবে পার করেছে, আমার কথা মনে পড়েছেনি ইত্যাদি। সেও আমাকে জিজ্ঞাসা করল আমি কিভাবে কাটালাম এই দিনগুলি। আমি বললাম আমি কি একা নাকি? কামিনী আমাকে একা ফিল করতে দেয় না কখনো। সারাক্ষণ আমার সাথে গল্প করে। এটা শুনে খুব খুশি হয়েছে। তারপর আমাকে জড়িয়ে ধরে সাথে সাথে আমি একটা কাশি দিলাম, যাতে কামিনী বুঝতে পারে। বলে রাখি, আমার স্বামী খুব শক্তিশালী, উঁচা লম্বা মিডিয়াম স্বাস্থ্য। আসলে গ্রামের ছেলেরা এমনই হয়, পোড়া ফিট। ওর অনেক সময় নিয়ে আমাকে আদরও করতে পারে। আমারে তো একদম 12টা বাজিয়ে ফেলে। ও একবার শুরু করলে 1 থেকে 1.5 ঘন্টা সময় নেয়। সেদিন রাতে যা যা হলো সব দেখেছে কামিনী। আমি সকালে কামিনীকে জিজ্ঞাসা করলাম, কেমন দেখলি? ও আমাকে বললে, বাপরে ভাবি, তোমার দেখি ধৈর্য শক্তি অনেক। এ তো বড় মেশিনটা 1 ঘন্টা ধরে কিভাবে সামলালে? আমি বললাম, তুইও পারবি, আগে তোকে বিয়ে দেই, তখন দেখিস কেমন মজা লাগে। কামিনী বলল, না ভাবি, আমার বিয়ের দরকার নেই। এমন জিনিস নিলে আমি মরে যাব। মরবি না, পরে আবার বলবি, ভাবি তোমাকে ধন্যবাদ এমন ছেলে খুঁজে দেবার জন্য। ও শরম পেয়ে আমার কাছে থেকে চলে গেল। পরের দিন আবার কাশি দিলাম। ও আবার দেখল সব কিছু। সকালে আবার জিজ্ঞাসা করলাম, কিরে, কি বুঝলি? সে বলে, ভাবি আমার না কেমন জানি লাগে, দেখলে নিজে আনকন্ট্রোল হয়ে যায়। আমি হেসে বললাম, আরে বাবা, মাত্র 2 দিন দেখে তোর এই অবস্থা? এখনও তো আসল খেলা দেখিসনি। আসল মজা তো তখন, যখন তুই নিজে এই খেলার অংশ হবি। কামিনী লজ্জায় আর কথা বলতে পারছিল না। তার মুখ লাল হয়ে গিয়েছিল। সে শুধু মাথা নিচু করে আমার পাশ থেকে উঠে চলে গেল। আমি জানি তার মনে অনেক প্রশ্ন ঘুরছে, কিন্তু সে বলতে পারছে না। তার চোখে আমি একটা নতুন কৌতূহল দেখতে পাচ্ছিলাম, যা আগে কখনো ছিল না। পরের সপ্তাহে প্রদীপ আবার আসলো। এবার কামিনীর আগ্রহ ছিল দেখার। সে যেন অধীর আগ্রহে অপেক্ষা করছিল রাতের জন্য। যথারীতি রাতে খাওয়া দাওয়ার পর আমরা আমাদের ঘরে গেলাম, আর কামিনী তার ঘরে। আমি এবার একটু বেশি সতর্ক ছিলাম, যাতে প্রদীপ কিছু বুঝতে না পারে। গল্প করতে করতে আমি আবার সেই নির্দিষ্ট সংকেতটা দিলাম। এবার কামিনী আরও মনোযোগ দিয়ে দেখল। ছিল পরের দিন সকালে তার চোখে মুখে একটা অন্য রকম অভিব্যক্তি। সে আমার কাছে এসে ফিসফিস করে বলল,
ভাবি, আমার না রাতে ঘুম আসে না, শুধু গতকালকের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে। আমি মুচকি হেসে বললাম, আমি তো জানতাম এমনটাই হবে। এই জিনিসটা এমনই, একবার দেখলে সহজে ভোলা যায় না, আর একবারের স্বাদ পেলে তো কথাই নেই। কামিনী বলল, কিন্তু ভাবে, এটা তো খুব ভয়ঙ্কর, এত ব্যথা সহ্য করা যায় কিভাবে? আমি তাকে আশ্বস্ত করে বললাম, প্রথম দিকে একটু কষ্ট হলেও পরে সব ঠিক হয়ে যায়, তখন এই কষ্টটাই সবচেয়ে বড় সুখ হয়ে ধরা দেয়। বিশ্বাস কর, এর চেয়ে বড় সুখ আর কিছুতে নেই। কামিনী আমার কথা মন দিয়ে শুনছিল, তার চোখে এখন ভয় কমে কৌতূহলটা আরও বেশি স্পষ্ট। সে আরও কিছু প্রশ্ন করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত করেনি। সে শুধু বলল, আমার না খুব অদ্ভুত লাগছে ভাবি, মনে হচ্ছে কিছু একটা বদলে যাচ্ছে আমার ভেতরে। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, এটাই স্বাভাবিক পাগলি, এটাই তো মেয়েদের জীবন, এভাবেই তো সব শুরু হয়। এরপর প্রদীপ যখনই আসত, কামিনী আমাদের কার্যক্রম দেখত। দিন যত যাচ্ছিল, তার ভেতরের পরিবর্তনগুলো তত স্পষ্ট হচ্ছিল। সে আমার সাথে এই বিষয়ে আরও খোলামেলা আলোচনা করতে শুরু করল। তার প্রশ্নগুলো আরও গভীর হতে শুরু করল। এক সময় সে নিজেই বলল, ভাবি, আমার মনে হয় আমি আর অপেক্ষা করতে পারছি না, আমারও জানতে ইচ্ছে করছে এই সুখটা কেমন। আমি জানতাম এই দিনটা আসবে। আমি তাকে বললাম, চিন্তা করিস না, যখন তোর বিয়ের সময় হবে, আমি তোর জন্য তোর ভাইয়ের মতোই একজন শক্তিশালী ছেলে খুঁজব, তখন তুইও এই সুখের স্বাদ পাবি। কিন্তু কামিনী যেন এত দীর্ঘ অপেক্ষা করতে রাজি ছিল না। তার চোখে মুখে এক অন্যরকম অস্থিরতা, তার নীরবতাতেই আমি তার অব্যক্ত ইচ্ছাটা বুঝতে পারছিলাম। একদিন বিকেলে আমি আর কামিনী উঠোনে বসে গল্প করছিলাম। হঠাৎ সে আমাকে জিজ্ঞেস করল, আচ্ছা ভাবি, এই যে তুমি আর ভাইয়া, তোমরা যখন একসাথে হও তখন কি তোমাদের খুব ভালো লাগে? আমি হেসে বললাম, কেন, তোর কি মনে হয়? সে মাথা নিচু করে বলল, আমার তো মনে হয় খুব ভালো লাগে, নইলে তোমরা এতক্ষণ ধরে কি করো? আমি তার দিকে তাকিয়ে দেখলাম, তার মুখে একটা আবছা লাজুক হাসি। তার চোখে তখন আর ভয়ের লেশমাত্র নেই, শুধু অফুরন্ত কৌতূহল। আমি বুঝতে পারছিলাম কামিনীর জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। আমি কামিনীর কথা শুনে মুচকি হাসলাম। তার অবুদ্ধ কৌতূহল এখন আর গোপন ছিল না। আমি তাকে বললাম, হ্যাঁ পাগলি, খুবই ভালো লাগে, এই কারণেই তো মানুষ বিয়ে করে, সংসার পাতে, এটা জীবনের এক অন্যরকম আনন্দ। কামিনী চুপ করে আমার কথা শুনছিল। তারপর হঠাৎ করে খুব নিচু স্বরে বলল, ভাবি, আমার মনে হয় আমিও এটা অনুভব করতে চাই। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম, ওর চোখগুলো ছলছল করছে, তবে তাতে ভয় ছিল না, ছিল এক প্রবল আকাঙ্ক্ষা। আমি বললাম, হ্যাঁ বল। সে চারপাশে একবার দেখে নিয়ে খুব নিচু স্বরে বলল, আমি আমি ভাইয়ার সাথে, মানে আমি দেখতে চাই না, আমি নিজে অনুভব করতে চাই। তার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি যা ভয় পাচ্ছিলাম সেটাই ঘটল। কামিনী এতটাই প্রভাবিত হয়েছে যে সে এখন সরাসরি এমন প্রস্তাব দিচ্ছে। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমার নিজেরও দ্বিধা হচ্ছিল। একদিকে আমার নদ, অন্যদিকে আমার স্বামী। এমন একটা পরিস্থিতিতে আমি কি সিদ্ধান্ত নেব? আমার মুখে কোনো কথা ছিল না দেখে কামিনী আবার বলল, প্লিজ ভাবি, তুমি তো বললে এর চেয়ে বড় সুখ আর কিছুতে নেই। আমি আর অপেক্ষা করতে পারছি না, তুমি একটা উপায় বের করে দাও প্লিজ। তার চোখে এমন এক মিনি ছিল যা উপেক্ষা করা কঠিন। আমি তখন তাকে বললাম, আরে বাবা, এসব কি বলছিস? এমনটা কিভাবে সম্ভব? এটা তো আমাদের সমাজ মেনে নেবে না, আর ভাইয়া যদি জানতে পারে তাহলে কি হবে ভেবেছিস? কামিনী মাথা নিচু করে বলল, কেউ জানবে না, শুধু আমরা দুজন জানব। আর তুমি তো বললে প্রথমবার একটু ব্যথা হলেও পরে শুধু মজা আর মজা।
আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। তার মনে যে এই বিষয়গুলো কতটা প্রভাব ফেলেছে তা আমি আগে বুঝতে পারিনি। আমার মনে তখন একটা দ্বন্দ্ব চলছিল। একদিকে কামিনীর প্রবল আকাঙ্ক্ষা, অন্যদিকে সমাজের রীতিনীতি আর সম্পর্কের জটিলতা। আমি তখন কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না। শুধু বললাম, আমাকে একটু ভাবতে দে কামিনী। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। সারা রাত শুধু কামিনীর কথাগুলো আমার কানে বাজছিল। আমি জানতাম এই অবস্থায় তাকে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। তার এই আকাঙ্ক্ষা যদি পূরণ না হয় তাহলে সে হয়তো ভুল পথেও যেতে পারে। পরের দিন সকালে প্রদীপ আসার ঠিক আগে আমি কামিনীকে ডেকে বললাম, আচ্ছা, আমি একটা উপায় বের করেছি, কিন্তু তোকে একটা কথা দিতে হবে কামিনী। উৎসাহিত হয়ে বলল, কি কথা ভাবি? আমি সব কথা রাখব। আমি বললাম, এই ব্যাপারটা আমাদের দুজনের মধ্যে গোপন থাকবে। কেউ যেন কোনোদিনও জানতে না, এমনকি তোর ভাইও না। কামিনী মাথা নেড়ে সম্মতি জানালো। তার চোখে তখন এক নতুন স্বপ্ন। আমি কামিনীকে নিয়ে বসার ঘরে গেলাম। আমার মনে তখন এক অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করছিল। একদিকে ভয়, অন্যদিকে এক অনিশ্চিত উত্তেজনা। আমি জানতাম আমি যে সিদ্ধান্ত নিতে চলেছি তা কতটা ঝুঁকিপূর্ণ এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে কতটা বিতর্কিত। কিন্তু কামিনীর চোখের সেই প্রবল আকাঙ্ক্ষা আমাকে বাধ্য করছিল। আমি কামিনীকে বললাম, শোন, প্রদীপ আসার পর আজ রাতে আমরা একটা কাজ করব, কিন্তু তোকে খুব সাবধান থাকতে হবে। কোনো শব্দ করা যাবে না, কোনোভাবেই প্রদীপকে বুঝতে দেওয়া যাবে না। কামিনী মাথা নেড়ে সম্মতি জানালো। তার চোখ দুটো যেন জল জল করছিল। সন্ধ্যার কিছুটা আগে প্রদীপ বাড়ি ফিরল। সে হাসি মুখে আমাদের সবার খোঁজ খবর নিল। কামিনীকেও দেখে মনে হচ্ছিল সে স্বাভাবিক আছে, কিন্তু আমি তার ভেতরের উত্তেজনাটা অনুভব করতে পারছিলাম। রাতে খাওয়ার পর আমরা সবাই নিজেদের ঘরে গেলাম। প্রদীপ আর আমি আমাদের ঘরে, আর কামিনী তার ঘরে। কিছুক্ষণ পর যখন সব নিরিবিলি হয়ে গেল, আমি প্রদীপকে কাছে টেনে নিলাম। সে আমাকে আদর করতে শুরু করল। আমি তখন প্রদীপকে আরও বেশি কাছে টানলাম, যাতে কামিনী সব কিছু স্পষ্টভাবে দেখতে পায়। আমি কামিনীর দিকে একবার তাকিয়ে নিলাম। ফুটোর মধ্য দিয়ে সে তখন চোখ বড় বড় করে দেখছিল। যখন প্রদীপ পুরোপুরি মগ্ন, আমি খুব সাবধানে, এমনভাবে যাতে প্রদীপ বুঝতে না পারে, ঘরের দেয়ালের যে ফুটোটা কামিনীর ঘরের দিকে ছিল সেটা সামান্য একটু বড় করে দিলাম। এরপর আমি প্রদীপের কানে ফিসফিস করে কিছু একটা বললাম, যেন আমি তাকে আরও কাছে টানতে চাইছি। প্রদীপ আনন্দে আমাকে আরও বেশি জড়িয়ে ধরল। আসলে আমি প্রদীপকে কাছে টানার ছলে কামিনীকে আরও সুযোগ দিচ্ছিলাম। আমি জানতাম কামিনী এখন শুধু দেখতে চাইছে না, সে এখন অনুভব করতে চাইছে। প্রদীপ যখন নিজের মনে মগ্ন, আমি তখন আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে কামিনীকে আমার দিকে টানলাম। সে প্রথমে একটু ইতস্তত করছিল, কিন্তু আমার ইশারায় সে আরও এগিয়ে এলো। আমি খুব সাবধানে তাকে নিজের কাছে টেনে নিলাম, যেন প্রদীপ কিছুই বুঝতে না পারে। এরপর যা ঘটল তা ছিল অপ্রত্যাশিত। কামিনী আমার পাশেই ছিল, আর প্রদীপ তার নিজের চাইতে। আমি এমনভাবে কামিনীকে সামলাচ্ছিলাম যাতে প্রদীপ কোনোভাবে বুঝতে না পারে যে তার পাশে অন্য কেউ আছে। কামিনীর শরীর তখন কাঁপছিল। সে প্রথমে ভয় পাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে তার ভয় কেটে যাচ্ছিল। তার চোখ বন্ধ ছিল, আর সে যেন এক নতুন অনুভূতির জগতে প্রবেশ করছিল। আমার কাজটা ছিল খুবই কঠিন। একদিকে প্রদীপকে সামলানো, অন্যদিকে কামিনীকে। আমি খুব সতর্ক ছিলাম যাতে কোনো ভুল না হয়। কামিনী প্রথমে ব্যথায় একটু কেঁপে উঠলেও আমার ইশারায় সে চুপ করে রইল। অনেকক্ষণ পর যখন প্রদীপ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল,
তখন আমি কামিনীকে খুব সাবধানে তার ঘরে পাঠিয়ে দিলাম। সে তখন যেন এক অন্য মানুষ। তার চোখগুলো গভীর, তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। সকালে ঘুম থেকে উঠে আমি কামিনীর ঘরে গেলাম। সে তখনও ঘুমাচ্ছিল। আমি তাকে ডেকে তুললাম। সেই হাসিতে এক নতুন অর্থ ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কিরে, কেমন লাগলো? সে আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, এটা তো স্বপ্নের মতো। প্রথমে একটু ব্যথা হলেও পরে যাচ্ছিল। আমি বলে বোঝাতে পারব না। তুমি ঠিকই বলেছিলে, এর চেয়ে বড় সুখ আর কিছুতে নেই। তার কথা শুনে আমি নিজেও স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কামিনীকে এই নতুন অনুভূতি দেওয়াটা আমার জন্য এক বিশাল দায়িত্ব ছিল। সেদিন থেকে কামিনী যেন আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠল। সে আরও বেশি চঞ্চল হয়ে উঠল, কিন্তু তার চঞ্চলতায় এক নতুন গভীরতা যোগ হল। যখন প্রদীপ আবার বাড়ি আসত, কামিনীর চোখে মুখে একটা অন্য রকম উত্তেজনা দেখা যেত। সে আমার কাছে এসে ফিসফিস করে বলতো, ভাবি, আজ রাতে তুমি কি? আমি তাকে হাসি মুখে বলতাম, ধৈর্য ধরো পাগলি, সব হবে। আর রাতের বেলায় যখন প্রদীপ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত, কামিনী আর আমি এক নতুন খেলায় মেতে উঠতাম। এই খেলাটা ছিল আমাদের দুজনের গোপন এক নিষিদ্ধ আনন্দ। এই আনন্দ শুধু আমরা দুজনেই জানতাম, আর আমাদের এই গোপন জানালাটা ছিল আমাদের এই খেলার একমাত্র সাক্ষী। কিন্তু আমি জানতাম এই গোপন খেলাটা বেশি দিন ধরে চালানো যাবে না। একদিন না একদিন এর পরিণতি আসবেই, কিন্তু সেই মুহূর্তের জন্য আমরা দুজনেই প্রস্তুত ছিলাম না। আমরা শুধু এই মুহূর্তের আনন্দটাকেই উপভোগ করতে চেয়েছিলাম। ও